সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিকেট ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বাংলাদেশ যখন প্রথম ওয়ানডেটা হারলো তার পরদিন কোনো অনুশীলনী রাখা হয়নি, তবে টিম হোটেলে গিয়ে যে জিনিসটা দেখা গেছে যে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, টি-20 ক্যাপ্টেন লিটন দাস এবং সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, এই তিনজন মিলে হোটেলের লবিতে এসেছিলেন একটা মিটিং করার জন্য। যেহেতু তারা মিটিং করার জন্য মানে হচ্ছে আগামী টি-20 দলটা কেমন হবে সেটা নিয়ে একটা মিটিং করতে চেয়েছিলেন। পরবর্তীতে বেশ সাংবাদিকদের একটা ভিড় দেখে তারা সেটা একটু এড়িয়ে যান, একটু রুদ্ধদ্বার একটা বৈঠক তারা করেছেন এবং সেখানেই নিশ্চিত হওয়া গেছে যে কোন দলটা এবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজটা খেলবে। ওই মিটিংয়ের একদিন পর না, ঠিক তার পরের দিনই একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে, 16 সদস্যের স্কোয়াড, যেখানে বেশ কিছু পরিবর্তন আছে, অনেককে ফেরানো হয়েছে, অনেকে বাদ পড়েছেন। সবচেয়ে চমক জায়গা নিয়ে যে নামটা সেটা হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন। তিনি অনেক দিন পরে আবার টি-20 দলে ফিরেছেন, অনেক দিন পরে অর্থাৎ হচ্ছে প্রায় এক বছর একটু বেশি সময় হওয়ার কথা, কারণ 2024 সালের মে মাসে তিনি বাংলাদেশের সবশেষ টি-20 খেলেছিলেন সেই জিম্বাবুয়ে সিরিজে। ওই বিপিএলটাতে 24-এর যে বিপিএলটা ছিল সেখানে তিনি ফরচুন বরিশালের হয়ে প্রায় 15টা উইকেট নিয়েছিলেন, ব্যাটিংও বেশ কিছু তিনি কন্ট্রিবিউট করেছিলেন। তারপরে কিন্তু ওই বিশ্বকাপ ভাবনায় তিনি বিশ্বকাপে খেলতে পারেন, 24 টি-20 বিশ্বকাপ যেটা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে হয়েছে, সেই বিশ্বকাপের ভাবনাতে কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তাকে নেওয়া হয়েছিল। সেখানে তিনি 4টা ম্যাচ খেলেছিলেন, 4টা ম্যাচে তিনি 8টা উইকেটও পেয়েছিলেন, তবে তিনি বিশ্বকাপে যেতে পারেননি। সেই সময় গাজী আশরাফ হোসেন লিপু তিনি জানিয়েছিলেন যে সাইফুদ্দিনের চেয়ে তাদের কাছে বেটার চয়েস মনে হয়েছে তানজিম হাসান সাকিবকে। যদিও বিপিএলে তানজিম হাসান সাকিব সেবার মাত্র 1টা উইকেট নিয়েছিলেন, কিন্তু তার ওই যে অ্যাগ্রেশন কিংবা বোলিংয়ের যে ইফেক্টিভনেস সেটার কারণেই সাইফুদ্দিনকে রেখে তারা তানজিম হাসান সাকিবকে নিয়ে বিশ্বকাপে যায়। সেই বিশ্বকাপে তো তানজিম হাসান সাকিব সেটার প্রতিদানও দিয়েছিলেন। তার পরবর্তী সময়ে মোহাম্মদ সাইফুদ্দিন তিনি লাস্ট যদি আপনি ডিপিএলটা খেয়াল করেন, সেই ডিপিএলে কিন্তু সে বেশ ভালো পারফর্ম করেছেন, 20টা প্লাস উইকেট রয়েছে, ব্যাটিংও ছোটো ছোটো কিছু কন্ট্রিবিউশন রয়েছে। যদিও তিনি ব্যাটিং খুব বেশি কন্ট্রিবিউট করার সুযোগ পাননি, কিন্তু বলিংটা তার খুব ইফেক্টিভ ছিল, বিশেষ করে মোহামেডানের রানার্স আপ হওয়ার পিছনে তার একটা বড় অবদান ছিল। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে তারপরেও কিন্তু ওই পরের যে সিরিজটা ছিল সংযুক্ত আরব আমিরাত কিংবা পাকিস্তান, তাকে কিন্তু সেখানে নেওয়া হয়নি। তখন গাজী আশরাফ হোসেন লিপু নিজেই বলেছিলেন যে তার ফিটনেসটা এখনও ওই পর্যায়ে নেই যে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলাবেন। তার ফিটনেস হয়তো একটু ইস্যু ছিল, কারণ অনেক বছর ধরে কিন্তু তার ওই পিঠের চোটটা তাকে ভোগাচ্ছিল। মাঝে প্রায় 1-1.5 বছর তিনি মাঠের বাইরে ছিলেন, ক্রিকেট থেকে অনেকটা দূরে ছিলেন, নিজে মানসিকভাবে বিপর্যস্ত হয়, নিজে 2 মাস ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। অবশেষে ফিটনেসটা ঠিক হওয়ার কারণে তাকে টি-20 দলে ফেরানো হয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলবেন বলেই ধরে নেওয়া যাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে চমক জায়গা নিয়ে যে তিনি লাস্ট 1-1.5 বছরে টি-20তে আহামরি কিছু করতে না পারলেও, বিশেষ করে ঘরোয়া ক্রিকেট আপনি যদি এনসিএল টি-20 কথা বলেন কিংবা হচ্ছে লাস্ট যে বিপিএলটা সেখানকার কথা বলেন, সেখানেও যদিও আহামরি তিনি কেমন কিছু করতে পারেন, তারপরে তাকে ফেরানো হয়েছে। তার পাশাপাশি মোহাম্মদ নাইম বা নাইম শেখ যাই বলুন না কেন, তাকে ফেরানো হয়েছে, তারটা মানে খুব একটা এক্সপেক্টেড ছিল, কারণ তিনি লাস্ট অনেকগুলো ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত রান করছিলেন। আপনার যদি মনে থাকে লাস্ট এনসিএল যেটা প্রথম শ্রেণীর টুর্নামেন্ট হয়েছিল সেখানে তিনি রান করেছিলেন, পরবর্তীতে এনসিএলের টি-20 টুর্নামেন্টটা সেখানে ঢাকা মেট্রোকে তিনি ফাইনালে তুলেছিলেন, 300-এর বেশি রান করেছিলেন। পরবর্তীতে বিপিএলও তিনি 500-এর বেশি রান করেছিলেন খুলনা টাইগার্সের হয়ে। এই লাস্ট যে ডিপিএলটা হলো সেখানেও তার 600-এর বেশি রান রয়েছে। সো ওই অনেক দিন ধরে রানের ভিতরে থাকার কারণে কিন্তু অবশ্যই তিনি ওয়ানডে দলের সুযোগ পেয়েছিলেন 2 বছর পর, আর প্রায় 2.5 বছর পর বা 3 বছরের কাছাকাছি সময় পর তিনি টি-20 দলে ফিরেছেন। লাস্ট টাইম তিনি যখন খেলেছিলেন 2022 সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে, তার ফেরাটা প্রায় এক্সপেক্টেড ছিল। আরও একটা কারণে যে তিনি যেহেতু রংপুরের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলতে যাচ্ছিলেন না, কারণ এই ওয়ানডে সিরিজটা শেষ হলো, তারা যাওয়ার সুযোগ ছিল, তিনি ওই স্কোয়াডটাতেও ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি সরিয়ে নিয়েছেন। তারপর থেকে মনে হচ্ছিল যে তিনি হয়তো থাকবেন। তার পাশাপাশি যেহেতু সৌম্য সরকারকে ওয়ানডে এবং টি-20 দলে রাখা হয়নি, সেটাও একটা প্রত্যাশিত ব্যাপারে ছিল। তার পাশাপাশি ইনজুরি কাটিয়ে মুস্তাফিজুর রহমান ফিরেছেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম তারা ফিরেছেন। তাদের ফেরাটা তো মানে অনিবার্যই ছিল, কারণ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20টা খেলে আইপিএল খেলতে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে। তারপর সেখানে গিয়ে তিনি লাস্ট যে ম্যাচটা খেলেছিলেন পাঞ্জাব কিংসের হয়ে, সেখানে চোটে পড়েছিলেন, সেই কারণে কিন্তু তিনি পাকিস্তান সফরে যেতে পারেননি। যেহেতু চোটটা সেরে উঠেছেন, তিনি ওয়ানডে সিরিজটা খেলছেন, এই কারণে তাকে টি-20তে ফেরেছে। আর তাসকিনের কথা যদি বলি, ডিপিএলের সময়টার থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন ওই গোড়ালির ওই চোটটার কারণে। এর মাঝে তিনি ইংল্যান্ড গিয়েছিলেন তার চিকিৎসার জন্য। অবশেষে তিনি যেহেতু রিকভার করেছেন, ওয়ানডে দলে প্রথম ওয়ানডেটা খেলেছেন, সেখানে 4টা
উইকেট নিয়েছেন এবং তাকে টি-20 দলে ফেরানো হয়েছে। আর শরীফুলের ওই পাকিস্তানি বিপক্ষে সিরিজে তিনি ইনজুর হয়েছিলেন এবং তার জায়গায় খালেদ সুযোগ পেয়েছিলেন, তিনি অবশেষে আবারও ফিরেছেন। এই হচ্ছে ফেরার গল্পগুলো। আর বাদ পড়া যদি আপনি দেখেন, সৌম্য সরকার লাস্ট কিছুদিন ধরেই মনে হচ্ছে একটু অন অফ ছিলেন। লাস্ট বিপিএলটা যেহেতু ইনজুরির কারণে পুরো দমে খেলতে পারেননি, সেখানে ওই পারফরমেন্সটা করে দেখানোর সুযোগ পায়নি। একটা ম্যাচে খুব সম্ভবত একটা 70 ওভার ইনিংস ছিল। তার পরবর্তীতে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল যে তিনি ডিপিএলে কেমন করেন, সেখানেও কিন্তু হ্যাঁ একটা 150 ছিল বা আরও একটা বেশ কয়টা হাফ সেঞ্চুরি ছিল, কিন্তু আপনি যদি পুরো টুর্নামেন্ট ওয়াইজ চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু তিনি বেশ অনেকটা পিছিয়েছিলেন। আপনি বলতে পারেন যে ডিপিএলে পারফরমেন্স কি আসলে টি-20 দলের ক্ষেত্রে বড় প্রভাব ফেলে কিনা, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট আপনি যদি চিন্তা করেন সেক্ষেত্রে কিন্তু ওই টি-20 নাকি ওয়ান ডে এই ফরম্যাটগুলো আসলে খুব বেশি বিবেচনায় নেওয়া হয় না। কে ছন্দে আছে সেটাকে আসলে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর তাছাড়া যদি আপনি দেখেন যে সংযুক্ত আরব আমিরাত কিংবা পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা ছিল সেখানেও কিন্তু ওই প্রত্যাশিত পারফরমেন্সটা, যদিও পাকিস্তানের বিপক্ষে তিনি খুব বেশি সুযোগ পাননি। সো এই হচ্ছে পাকিস্তানের বাংলাদেশের টি-20 স্কোয়াডটা। আর একটা পরিবর্তন যেটা হচ্ছে নাসুম আহমেদকে ফেরানো হচ্ছে, তানভীর ইসলাম বাদ পড়েছেন। যেহেতু নাসুম ওই ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করছিলেন, এই কারণে হয়তো তাকে একটা ফেরানোর সুযোগ নেওয়া হয়েছে। যে স্কোয়াডটা দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে একেবারে খারাপ না। যে জিনিসটা হবে যে এখানে ওপেনিংয়ের জন্য বেশ কয়েকটা অপশনস থাকছে, কারণ তানজিদ হাসান তামিম তো আগে থেকে আছেন, পারভেজ হোসেন ইমন, তার সঙ্গে নাইম শেখকে যুক্ত করা হয়েছে। এখন লিটন দাস আসলে এই দলটাকে কেমন করে আসলে নেতৃত্ব দেন সেটা আসলে দেখার বিষয়, কারণ লাস্ট যে দুটো টি-20 সিরিজ তিনি খেলেছেন সেখানে কিন্তু তার দল একেবারেই ভালো করতে পারেনি। আমরা যদি দেখি যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2-1 আমরা সিরিজ হেরেছি, পাকিস্তানের বিপক্ষে আমরা একেবারে হোয়াইট ওয়াশ হয়েছি। বাংলাদেশের পরের যে সিরিজটা, শ্রীলঙ্কার পরের যে সিরিজটা, সেটাও কিন্তু ওই পাকিস্তানের সঙ্গেই। সো তার আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামার আগে কিন্তু বাংলাদেশকে একটা ভালো প্রিপারেশনের ব্যাপার থাকতে পারে। আবার যেহেতু শ্রীলঙ্কা কিন্তু টি-20 দল হিসেবে কিন্তু বেশ ভালো, বিশেষ করে আপনি যদি বাংলাদেশের তুলনা করেন সেক্ষেত্রে বাংলাদেশের চেয়ে কিন্তু বেশ ভালো অবস্থান আছে, কারণ তাদের বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলেন। বিশেষ করে আপনি কামিন্দু মেন্ডিজের কথা বলতে পারেন, আপনি ওয়ানিন্দু হাসারাঙ্গার কথা বলতে পারেন, এসান মালিঙ্গে এবার সানরাইজ হায়দ্রাবাদে খেলেছেন, মাহিশ থিকসানা নিয়মিত চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন। সো তারা কিন্তু ওই টি-20 ঘরনার ক্রিকেটার তাদের দলে আছে। ব্যাটিং ইউনিটটাও কিন্তু বেশ স্ট্রং। তাদের সঙ্গে আসলে বাংলাদেশ কতটা পেরে উঠতে পারে সেটা আসলে আপাতত দেখার বিষয়। আপাতত ওয়ানডে সিরিজটা চলছে, আগামীকাল দ্বিতীয় ওয়ানডে রয়েছে। ওয়ানডে সিরিজ শেষ হলে হয়তো আমরা টি-20 নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করলেও করা যেতে পারে। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।